সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি আসলে ভিন্ন ধরনের ক্লাস তোমাদের উপহার দিব। তোমাদের সামনে পরীক্ষা, তোমরা পরীক্ষার জন্যই এখন সবাই খুব ব্যস্ত, পড়াশোনা করছো। আসলে আমাদের জানি আমরা যে বোর্ড থেকে একটা শর্ট সিলেবাস দিয়েছে, এবং এই শর্ট সিলেবাস আমরা নিজেদের মতন করে অনেকে বুঝতে পারছি না। তো এসো আজকে জৈব রসায়নের যে বিশাল ডিটেল সিলেবাসটি ছিল আমাদের, সেই শর্ট সিলেবাসটি জানবো, যে বোর্ড থেকে নির্দেশিত সিলেবাস, এবং সেই সিলেবাস অনুসারে আমরা এখন রিভিশন করব। আমরা ইতোমধ্যে জৈব রসায়ন সবাই শেষ করে ফেলেছি, তো আমরা সব পড়েছি, সব ডিটেলস পড়েছি, আমরা জেনেছি। এই জন্য আমরা আমাদের জন্য এই সুবিধা যে আমরা পরবর্তীতে আমরা যখন হায়ার স্টাডিতে যাব তখন আমাদের এটা কাজে লাগবে। তো পরীক্ষার জন্য আমরা যাতে খুব ভালো মার্কস ক্যারি করতে পারি, তো এই জন্য আমরা শর্ট সিলেবাসটা সম্পর্কে খুব ভালো ধারণা নিব, এবং সেই অনুযায়ী আমরা পড়াশোনা করলে আশা করি যে আমরা সবাই জৈব রসায়নের অংশে খুব ভালো মার্কস আমরা পেতে পারি। তো এসো আমরা আজকে আলোচনা করি। আজকের যে প্রথম টপিকসটি আমি আজকে ক্লাসে আলোচনা করব, যে দ্বিতীয় অধ্যায়ের শর্ট সিলেবাস সম্পর্কে আমরা ডিটেলস জানবো, এবং আশা করি সবাই আমরা আজকের শর্ট সিলেবাসটি তুলে নিতে পারবো বা বুঝে নিতে পারবো। আর সৃজনশীল বোর্ড প্রশ্ন সমাধান করবো আজকের ক্লাসে। আমরা চেষ্টা করব সৃজনশীলের বোর্ড কোয়েশ্চেনগুলোর সলভ করার। তাহলে আমরা আসলে কোয়েশ্চেন সম্পর্কে আমাদের যদিও পড়া হয়ে গেছে টপিকসগুলো, তারপরে আমাদের রিভিশন করতে খুব ভালো হবে। তো এসো আমরা জেনে নিই যে জৈব রসায়নের প্রথম যে টপিকসটা রয়েছে সেটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। তো আমরা শুরুতেই জৈব রসায়নের যে শুরু করেই আমরা জৈব রসায়ন কি বা জৈব যৌগ কি, জৈব যৌগের শুরু থেকেই আমরা এই যে সমগোত্রীয় শ্রেণীটা পড়ে থাকি, যে সমগোত্রীয় শ্রেণী কি আমরা সবাই এটা জানি। তারপরে রয়েছে কার্যকরী মূলক। তো কার্যকরী মূলকের ভিন্নতার কারণে ভিন্ন ভিন্ন ধরনের যৌগগুলো হয়ে থাকে। আমরা জানি যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকোহল, ইথার, তারপরে হচ্ছে অ্যালডিহাইড, কিটোন, ভিন্ন ভিন্ন যৌগ আমরা পেয়ে থাকি মূলত কার্যকরী মূলকের ভিন্নতার কারণে। তারপরে আমরা জানবো নামকরণ, অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ টপিকস, সেটা হচ্ছে নামকরণ। তো জৈব যৌগের নামকরণটা আমার দুটি লেকচার দেওয়া আছে, তোমরা খুব ভালো করে যদি লেকচার দুটি ফলো করো তাহলে দেখবে যে নামকরণে তোমাদের কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। তো তোমরা চেষ্টা করবে ওই নামকরণের ক্লাস দুটি তোমরা বারবার দেখার চেষ্টা করবে। ইউটিউবে নামকরণের দুটি ক্লাস দেওয়া আছে, স্পেশাল ক্লাস। সেই স্পেশাল ক্লাস দুটি দেখলে আশা করি যে নামকরণের সম্পর্কে কারো কোনো কোয়েশ্চেন থাকবে না। তারপরে সমানতা ও প্রকারভেদ। সমানতার প্রকারভেদগুলো আমরা জানি যে কতগুলো কয়েক প্রকার সমানতা রয়েছে, এবং এই প্রকারভেদগুলো সিলেবাসে রয়েছে। তোমরা প্রত্যেক প্রকারভেদের তোমরা উদাহরণ সহকারে শিখবে এবং বারবার লিখে প্র্যাকটিস করবে, তাহলে আশা করি যে তোমাদের সেই সমস্যাগুলো থাকবে না। তো সমানতা, কয়েক ধরনের সমানতা রয়েছে। গাঠনিক সমানতা রয়েছে, জ্যামিতিক সমানতা রয়েছে, আলোক সমানতা রয়েছে, এবং এই সমানতাগুলো থেকে যে যে ধরনের কোয়েশ্চেনগুলো বোর্ডে আসে ইম্পর্ট্যান্ট, সেই কোয়েশ্চেনগুলো তোমরা পড়াশোনা করবে। তাহলে দেখবে যে সমানতার যে সমস্যাগুলো যদি থেকে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটি তোমরা পারবে। আশা করি যে কারো কোনো প্রবলেম থাকবে না। তারপরে রয়েছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনের তোমাদের পড়তে হবে হচ্ছে হাকেল নীতি বা হাকেল নিয়ম কি, কারণ হাকেল নিয়ম অনুসারে হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলো হয়ে থাকে। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের কিছু বৈশিষ্ট্য পড়বে। তো এর মধ্যে বোর্ডের প্রশ্ন আসতে দেখা গেছে যে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ বা টলুইন একটি অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো। তো এই অ্যারোমেটিক যৌগ সম্পর্কে আরো কিছু ডিটেইলস নিচে আমরা পড়বো, বাট শুরুতে হচ্ছে তুমি অ্যারোমেটিক যৌগ কি, অ্যারোমেটিক যৌগের যে বৈশিষ্ট্য, অ্যারোমেটিক যৌগগুলো কেন হয়, এটা ব্যাখ্যা করাটা তোমরা শিখবে, হাকেল নিয়মটা ভালো করে শিখবে। তারপরে আছে জৈব যৌগের বিক্রিয়া সমূহ। আসলে জৈব যৌগের অনেকগুলো বিক্রিয়া রয়েছে, অনেক বিক্রিয়া আমরা করে থাকি। তার মধ্যে বিশেষ ধরনের কিছু বিক্রিয়া আছে, যেমন বন্ধন ভাঙন, মুক্তমূলক সৃষ্টি। তারপরে আছে কার্বোক্যাটায়ন, কার্বানায়ন বা কার্বো অ্যানায়ন, ইলেকট্রন আকর্ষী বিকারক, কেন্দ্রাকর্ষী বিকারক। এই বিকারকগুলো এবং এই সংজ্ঞাগুলো তোমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। তো সিলেবাসে এই টপিকসগুলো রয়েছে, এবং এই রিলেটেড যে
বিক্রিয়া, সেগুলো তোমরা করবে। তারপরে আসি আমরা খুব বিশেষ ধরনের বিক্রিয়া, যে অ্যালিফিটিক যৌগের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। তো ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া এটি ভালো করে পড়তে হবে। তারপরে রয়েছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া রয়েছে, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া রয়েছে। এই দুই ধরনের বিক্রিয়াই তোমরা ডিটেইলস পড়বে, কারণ খুব শর্ট সিলেবাস, মাত্র 16টা টপিকস এখানে আছে, বাকি সব টপিকস গুলো বাদ। তো যে টপিকস গুলো রয়েছে এই টপিকস গুলো তোমরা একেবারে ভালো করে শিখবে, যাতে তোমাদের কোনো ধরনের কোনো সমস্যা না হয়। তারপরে খুব ইম্পর্টেন্ট টপিকস এখানে আছে, যে অ্যালিফিটিক যৌগের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে রয়েছে SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া। তো এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে এবং এর যে কৌশল, হ্যাঁ, সেটি ভালো করে জানবে। এই বিক্রিয়াগুলো বারবার প্র্যাকটিস করলে দেখবে যে সৃজনশীল কোয়েশ্চেনে এই কোয়েশ্চেনটা প্রচুর পরিমাণে এখানে আসে। তো এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে রয়েছে যে কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়ায় বা কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া কোনটি অধিক সক্রিয়, তো কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া কোনটি অধিক সক্রিয়, এই ধরনের কোয়েশ্চেনগুলো বোর্ডে আসতে দেখা গেছে। তোমরা সৃজনশীল প্রশ্নগুলো যদি সলভ করো তাহলে দেখতে পারবে যে একই ধরনের কোয়েশ্চেন বারবার বোর্ডে আসছে। তো এইগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করলে দেখবে যে তোমরা খুব ইজি হয়ে যাবে ব্যাপারগুলো। তারপরে অ্যালিফিটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, E1 বিক্রিয়া, E2 বিক্রিয়া, তো এই বিক্রিয়াগুলো আমরা ভালো করে শিখব। তারপরে বেনজিনে বহু প্রতিস্থাপন বিক্রিয়া ওরিয়েন্টেশন। এখানে আসলে যত ধরনের বিক্রিয়া আছে বেনজিনের বহু প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে রয়েছে কি কি, তোমার নাইট্রেশন বিক্রিয়া আছে, সালফোনেশন বিক্রিয়া আছে, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া আছে, ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া আছে। তাহলে যে যে ধরনের বিক্রিয়াগুলো দেখা যাচ্ছে যে বোর্ডে আসে এবং ইম্পর্ট্যান্ট, আমরা ক্লাসে যে টপিকসগুলো বেশি আলোচনা করেছি, তো তোমাদের সেই ক্লাসগুলো ভালো করে ফলো করে তোমরা আবার রিভিশন করে বই থেকে যদি তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করো, বেনজিনে বহু প্রতিস্থাপন বিক্রিয়া এবং ওরিয়েন্টেশন, দেখবে যে এখান থেকে বোর্ডে কোয়েশ্চেন আসবেই। তাহলে এইটা সম্পর্কে আমরা খুব ভালো ধারণা নিয়ে যাব বোর্ডে। আমাদের যদি আমরা অ্যান্সার করতে চাই ডেকোরেশন থেকে, তাহলে এখান থেকে আমরা খুব ভালো করে ধারণা নিব এবং আশা করি যে খুব অল্প দিনের মধ্যেই তোমরা এই সিলেবাসটা কমপ্লিট করতে পারবে, কারণ এটা খুবই কম সিলেবাস, এটি করা একেবারে ইজি। তারপরে তুমি ডান পাশে দেখো, এখানে আছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। সিলেবাসে রয়েছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের প্রস্তুতি এবং শনাক্তকরণ। তো প্রস্তুতি এবং শনাক্তকরণ গুলো শিখবে, সাথে রূপান্তর শিখতে হবে। অ্যালকেন থেকে কি করে অ্যালকিন পাওয়া যায়, অ্যালকিন থেকে কি করে অ্যালকাইন পাওয়া যায়, এবং এটার পারস্পরিক রূপান্তরগুলো শিখতে হলে তোমাকে দেখা যাচ্ছে যে অ্যালকাইল হ্যালাইডেও যেতে হবে। অ্যালকাইল হ্যালাইড ছাড়া তো তুমি অ্যালকিন পাবে না। তো এরকম কিছু রিলেটেড চলে আসে যেগুলো হচ্ছে একটা পড়তে আর একটা চলে আসে, তো সেগুলো তোমরা শিখে নেবে। তারপরে রয়েছে অ্যালকোহল, ইথার। সিলেবাসে রয়েছে অ্যালকোহল, ইথার। তো অ্যালকোহলের বহু বিক্রিয়া রয়েছে, বহু উদাহরণ আছে এবং অনেক ধরনের ব্যবহার রয়েছে অ্যালকোহলের, সেগুলো আমরা প্র্যাকটিস করব বাসায় ভালো করে। ইথার সম্পর্কে জাস্ট আমাদের ধারণা নিতে হবে, যে ইথারের সংজ্ঞাটা নিব, অল্প কিছু আমরা ইথারে করব, দেখবো যে বোর্ডে ইথার থেকে তেমন একটা কোয়েশ্চেন করা হয় না। তারপরে রয়েছে অ্যালডিহাইড এবং কিটোন। অ্যালডিহাইড, কিটোনের বেশ কয়েক ধরনের কোয়েশ্চেন আসে, আমরা অলরেডি ক্লাসে সেগুলো আলোচনা করেছি এবং সেগুলো বারবার প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলে অ্যালডিহাইড, কিটোন সম্পর্কে যত ধরনের কোয়েশ্চেন আসুক আশা করি তোমরা পারবে। তো অ্যালডিহাইড, কিটোন সম্পর্কে আমরা ক্লাসে সিলেবাস অনুযায়ী ক্লাস নিয়েছি, সেটি ফলো করলে আশা করি যে তোমাদের যে কারো কোনো সমস্যা থাকবে না। তারপরে রয়েছে কার্বক্সিলিক অ্যাসিড। এই কার্বক্সিলিক অ্যাসিড সম্পর্কে আমরা শর্ট সিলেবাস অনুযায়ী ক্লাস নিয়েছি, তোমরা সেটি ফলো করলে আশা করি তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরে রয়েছে অ্যামিন, সর্বশেষ হচ্ছে অ্যামিন। তো অ্যামিনেরও কিছু কোয়েশ্চেন আছে যেগুলো বোর্ডে আসে, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। আর অনেক কিছু বাদ চলে গেছে, যেমন ফেনল ছিল, ফেনল বাদ, তারপরে হচ্ছে স্টার ছিল, তারপরে হচ্ছে জৈব অনুসমূহ ছিল, সেগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, যেগুলো বাদ গেছে সেটা নিয়ে আমরা আর চিন্তা করব না, যেগুলো আমাদের আছে
এই সিলেবাসটা আমরা ভালো করে প্র্যাকটিস করে আমরা নিজেদের ব্রেনকে শানিত করব বারবার। প্র্যাকটিসের মাধ্যমে আমরা সেটা নিজেদেরকে তৈরি করতে পারবো আশা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সিলেবাসটি সবাই লিখে নিবে, লিখে এবং বইয়ের মধ্যে তোমরা দাগিয়ে নিবে যে কী কী টপিকসগুলো তোমার রয়েছে। শুধু আমরা যেগুলো নেই সেখানে আমরা একটা ক্রস চিহ্ন ব্যবহার করতে পারি বইয়ের মধ্যে, অথবা আমরা যদি কোনো গাইড ফলো করি তাহলে সেখানেও আমরা যে টপিকসগুলোই আছে সেই টপিকসগুলোই বারবার প্র্যাকটিস করব। তো এগুলো প্র্যাকটিস করলে আশা করি যে তোমাদের যে সামনের যে পরীক্ষায় তোমরা সবাই ভালো করতে পারবে। আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি। তো এই সৃজনশীল প্রশ্নটা ঢাকা বোর্ডে 2019 সালে আসছে। তো আমরা প্রশ্নটা সবাই বোঝার চেষ্টা করব এবং এটি সলভ করব। তো প্রথমেই আমরা এইখানে একটা যৌগ দেখতে পাচ্ছি। দেখো, মাঝখানে একটা যৌগ দেখতে পাচ্ছি x। এই x যৌগটা দুই দিকে অ্যারো চিহ্ন ব্যবহার করে বিক্রিয়াকে দেখানো হয়েছে। তোমরা যদি একটু খেয়াল করে দেখো তাহলে বুঝতে পারবে যে দুই দিকে আমরা অ্যারো চিহ্ন ব্যবহার করে এখানে বিক্রিয়া দেখিয়েছি এবং অসম্পূর্ণ বিক্রিয়াটা। তো এখানে বলে দেওয়া আছে x হচ্ছে এখানে 4 কার্বন বিশিষ্ট একটি হাইড্রোকার্বন, এটা একটা অ্যালকাইল হ্যালাইড। এখানে ব্রোমো বিউটেন, এটা একটা ব্রোমো বিউটেনের একটি সমাণু x। এখন ব্রোমো বিউটেনের কয়েকটি সমাণু হতে পারে, তার মধ্যে একটি সমাণু এটা দেখা যাচ্ছে 2 ব্রোমো বিউটেন হতে পারে, 1 ব্রোমো বিউটেন হতে পারে। হ্যাঁ, তো এই ব্রোমো বিউটেন এটা একটা। এখন বা 3 ব্রোমো হওয়ার সম্ভাবনা নেই, 2 ব্রোমো বিউটেন হতে পারে আর 1 ব্রোমো বা নরমাল ব্রোমো বিউটেন হতে পারে। এখন দেখো, দুই ধরনের সমাণু হতে পারে। আগে সমাণুটা কি কি হতে পারে দেখো, আমরা আগে কার্বন সিকোনগুলো দিয়ে দিই এবং সেখানে হচ্ছে এখানে আমরা সমাণুটা লেখার চেষ্টা করি। দেখো, এখানে হতে পারে ব্রোমোটা, আর হতে পারে এখানে, আবার অন্য ক্ষেত্রে আরো ভিন্ন ধরনের এইভাবেও হতে পারে যে 3টা কার্বন বিশিষ্ট দিলাম আমরা এখানে দিলাম আমরা CH3, এখানে ব্রোমো হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরকম ভাবে হতে পারে, আবার এটাও হতে পারে। যাই হোক, আমরা এখন দেখব যে আসলে পরবর্তী স্টেপগুলো যদি দেখি তাহলে আমাদের মনে হয় যে বুঝতে সুবিধা হবে যে আসলে এই যে ব্রোমোটা কোথায় হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যৌগ অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে A উৎপন্ন করে। আমরা জানি যে অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এখানে দ্বিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন তৈরি করে, অর্থাৎ অ্যালকিন তৈরি হয়। এখন এটি অ্যালকিন হবে সেটা আমরা অলরেডি আমরা পড়েছি। এটা অ্যালকিন হবে, এটা হচ্ছে অ্যালকিনের পরবর্তী বিক্রিয়াটা আমরা দেখি। এটা ওজোনের সাথে বিক্রিয়া করে ওজোনাইড গঠন করে, পরবর্তীতে সেই ওজোনাইডকে আত্ম বিশ্লেষণ করলে ভেঙে গিয়ে এখানে অ্যালডিহাইড তৈরি হয়, ভেঙে গিয়ে উৎপন্ন হয় অ্যালডিহাইড। এখন এখানে 2টা বি উৎপন্ন হয়েছে। এই 2টা বি দিয়ে আসলে আমরা আমাদের এখানে বুঝতে হবে 2টা বি অর্থ কি, যে 2টা একই ধরনের সমাণু গঠিত হয়েছে বা একই ধরনের অণু তৈরি হয়েছে। 2টা একই ধরনের অণু, যেটা হচ্ছে 2B নির্দেশ করতেছে যে 2টা একই ধরনের অণু তৈরি হবে। এখন একই ধরনের অণু অ্যালকিন ভেঙে উৎপন্ন হয় কখন, যদি দ্বিবন্ধনটা মাঝখানে থাকে। এই যে দ্বিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন অ্যালকিন, সেই অ্যালকিনের দ্বিবন্ধনটা যদি 4 কার্বনের মাঝামাঝি অবস্থান করে তাহলে সেই মাঝামাঝি জায়গায় ভেঙে এখানে 2টা একই ধরনের যৌগ উৎপন্ন হবে। যদি মাঝামাঝি না থেকে পার্শ্বে থাকে তাহলে এখানে ভিন্ন ভিন্ন ধরনের 2টা প্রোডাক্ট পাওয়া যায়। তো যেহেতু এখানে 2টা একই ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, সুতরাং যে যৌগটা এখানে A উৎপন্ন যেটা হবে সেটা হবে এই মাঝের কার্বনে দ্বিবন্ধন বিশিষ্ট হবে। তাহলে মাঝের কার্বনে দ্বিবন্ধন হবে কি করে, যদি এটা চলে যায় তাহলে এই বন্ধনটা এখানে এসে দ্বিবন্ধন হয়। আর এখানে তো এখানে যদি এটা যদি চলে যায় তাহলে এই পাশে হচ্ছে দ্বিবন্ধন হয়, তাহলে ওটা হবে না। তাহলে যে সমাণুটা x এর যে সমাণুটা আমরা ব্যবহার করব সেই সমাণুটা কোন সমাণু বলতো, প্রথম যে সমাণুটা আমরা লিখেছি সেই সমাণুটা হবে। অর্থাৎ
এখানে হবে CH3 CH আমরা CH2 CH3 এখানে আমরা ব্যবহার করব 2 ব্রোমো বিউটেন। এই 2 ব্রোমো বিউটেন হচ্ছে X এর একটি সমাণু। সেই সমাণুর সাথে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, এখানে হচ্ছে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় নিব। অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড এই 2 ব্রোমো বিউটেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে CH3 CH ডাবল বন্ড CH3 বিউটিন 2, অর্থাৎ 2 বিউটিন তৈরি করবে। বিউটিন 2 বা 2 বিউটিন। তুমি খেয়াল করে দেখো, এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে এই জায়গা থেকে, আর এই ব্রোমিনটা চলে যাবে। হ্যাঁ, এখানে হচ্ছে ব্রোমাইড, আর হচ্ছে এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে। তো এই ব্রোমাইড চলে গিয়ে এখানে হাইড্রোজেনটা চলে যাবে এইভাবে। দেখো, খেয়াল করো, এই হাইড্রোজেনটা যদি চলে যায় তো তখন হচ্ছে এখানে দ্বিবন্ধনটা হয়ে এখানে অ্যালকিন হয়ে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফার্স্ট টেস্টে থেকে এখানে এ যৌগ পেয়ে গেলাম। এটা হচ্ছে কি যৌগ? এ যৌগ। এখন এই এ যৌগের সাথে আবার কি করা হয়েছে? ওজোনকে এখানে সংযোজন করা হয়েছে। ওজোন সংযোজন হয়ে বি যৌগ উৎপন্ন হয়েছে। তাহলে এর সাথে আমি কি করব? আমি এই এ যৌগের সাথে ওজোন সংযোজন করব, O3। O3 যদি সংযোজন করি, আমরা এখানে জায়গা স্বল্পতার জন্য আমি নিচে ভাবে দেখাচ্ছি, তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। তো এখানে ওজোন যদি সংযোজন করি তাহলে ওজোনটা সংযোজিত হবে এভাবে। দেখো, CH, এখানে হচ্ছে আমি এভাবে দেখাতে পারি CH, এখানে হচ্ছে কার্বনের হলো বন্ধন দেখাবো, অক্সিজেন, আর এই কার্বনে একটা অক্সিজেন, CH3। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো, এভাবে ওজোন সংযোজিত হবে। একটা ওজোন O3, 3টা অক্সিজেন, এই একটা 2টার সাথে সেতু বন্ধন গঠন করবে, আর 2টা এভাবে যুক্ত হবে। এগুলো আমরা ক্লাসে অলরেডি দেখিয়েছি, তারপরে তোমরা এটা ভালো করে আবার এখন শিখে নাও। এর পরবর্তী স্টেপটা হচ্ছে, দেখো এখানে সেকেন্ড 2 নাম্বার, এখানে জিঙ্ক আর হচ্ছে পানি দিয়ে এটা আত্মবিশ্লেষিত হবে। আত্মবিশ্লেষিত হওয়া মানে ভেঙে যাওয়া, এইখানটাতে ভেঙে যাবে। খেয়াল করো, পানি দ্বারা যখন আত্মবিশ্লেষিত হয়ে ভেঙে যাবে তখন এটি উৎপন্ন হবে, আমরা এখানে নিচে আরো চিহ্ন দিয়ে দেখাই, এখান থেকে উৎপন্ন হবে। এখানে দেখো CH3CHO, অর্থাৎ CH3CHO, দুই দিকে একই ধরনের যৌগ, অর্থাৎ এখানে ইথানল উৎপন্ন করবে। এটা হচ্ছে ইথানল। খেয়াল করো, ইথানল। তাহলে ইথানল তৈরি করবে 2 অণু। এভাবে আর কি আমরা বাম পাশের যে বিক্রিয়াগুলো, সেই বিক্রিয়াগুলোকে দেখাতে পারি। ইথানল উৎপন্ন করবে। এখন আমাদের ডান পাশের অংশটাও দেখাতে হবে বিক্রিয়ার মাধ্যমে। দেখো, খেয়াল করো, আমরা ডান পাশের অংশে দেখছি যে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। তো তোমরা শিখেছো অলরেডি যে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করে, জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, খেয়াল করো, KOH অ্যাকোয়াস, জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এখানে জাস্ট প্রতিস্থাপিত হয়, প্রতিস্থাপন বিক্রিয়াটা হয়। আগেটা সংযোজন বিক্রিয়া হয়েছিল, এবার হবে প্রতিস্থাপন। আগেরটা প্রতিস্থাপন হয়েছিল, এখানে হচ্ছে কি হবে? OH এখানে হচ্ছে প্রতিস্থাপিত হবে, CH3 CHOH CH2, আর এখানে CH3। এখানে উৎপন্ন হয়ে যাবে অ্যালকোহল। এটা হচ্ছে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এটা X যৌগটা, অর্থাৎ হচ্ছে 2 ব্রোমো বিউটেনটা, এটা হয়ে যাবে 2 হাইড্রোক্সি বিউটানল। 2 হাইড্রোক্সি বিউটানল উৎপন্ন করবে। এখন এই যে 2 হাইড্রোক্সি বিউটানল পেলাম, এই 2 হাইড্রোক্সি বিউটানল আবার জারিত হবে K2Cr2O7 আর H2SO4। পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড থেকে যে জাইমান অক্সিজেন উৎপন্ন করে, সেই জাইমান অক্সিজেন অ্যালকোহল গ্রুপকে জারিত করে এখানে কিটোনে পরিবর্তিত হয়, CH3CO
CH2 CH3 এখানে কিটোনে পরিবর্তিত হয়। আচ্ছা, এখন দেখো এটা হলো যে কিটোনে পরিণত হলো, এটা হলো জেড। তো এই এখানে জেড অথবা বি, আমরা যে আগে যে যৌগটা পেলাম ইথানল, এখানে আমরা আগে বাম পাশে পেয়েছিলাম যে এটা পেয়েছিলাম 2CH3 CHO পেয়েছিলাম বি যৌগ, এটা আমরা লিখে নিলাম একটু। হ্যাঁ, ইথানল পেয়েছিলাম বি, এবং জেড যৌগ যেটা আমরা পেলাম বি, জেড অথবা বি 2-4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হলুদ পদক্ষেপ দিবে। এখানে এরকম ভাবে প্রশ্নে আছে যে হলুদ পদক্ষেপ দিবে। তো যাই হোক, এখানে হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন, এই যৌগগুলোর একটা ধর্ম হচ্ছে, অর্থাৎ এখানে যে কার্বনিল মূলক রয়েছে CO মূলক, এটাকে কার্বনিল মূলক বলা হয় মাঝে, যে আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং এটাতে যে কার্বনিল মূলক রয়েছে, এই কার্বনিল মূলক শনাক্তকরণে দেখা যায় যে 2-4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন যদি যুক্ত করা হয়, তখন হচ্ছে এই অ্যালডিহাইড এবং কিটোন, এই কার্বনিল গ্রুপ যুক্ত যৌগ, এরা হচ্ছে এই 2-4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2-4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন তৈরি করে। তো তখন হচ্ছে হলুদ বর্ণের এক ধরনের পদক্ষেপ সৃষ্টি হয়। আর এই হলুদ বর্ণের পদক্ষেপ দেখে আমরা বুঝি এটা একটা অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ, অর্থাৎ কার্বনিল গ্রুপ। তাহলে এই কার্বনিল গ্রুপ, এই দুইটা যৌগ এই কার্বনিল গ্রুপ, এটা একটা আমরা বুঝতে পারলাম যে 2-4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হলুদ বর্ণের পদক্ষেপ দেয়। তাহলে আমরা সত্যিই এটা ধারণা করতে পারি যে এই যে 2B এবং হচ্ছে যে যৌগ লাস্টে হচ্ছে জেড, এই দুটোই হচ্ছে কার্বনিল যৌগ, সেটা হতে পারে অ্যালডিহাইড এবং কিটোন। এবং আমরা অলরেডি জেনে ফেললাম যে প্রথম বি যৌগটা হচ্ছে অ্যালডিহাইড এবং জেড যৌগটা হচ্ছে কিটোন, আমরা বিক্রিয়ার মাধ্যমে আমরা পেয়ে গেছি। তারপরে আরো একটা বৈশিষ্ট্য এখানে দিয়ে দিয়েছে, দেখো বি প্লাস টলেন বিকারক সিলভার দর্পণ তৈরি করে। বি এর একটা বৈশিষ্ট্য, বি হচ্ছে অ্যালডিহাইড। আমরা জানি অ্যালডিহাইড সমূহ টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে সিলভার দর্পণ সৃষ্টি করে, কিন্তু কিটোন সমূহ টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে না। অ্যালডিহাইড টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে, কিন্তু কিটোন টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে না, যদিও আমাদের কিটোনের কথা, জেডের কথা এখানে বলা নেই। তো যাই হোক, এটা একটা যদি টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে সিলভার দর্পণ সৃষ্টি করে, অন্যটা এখানে কিটোন হতে পারে। তাই আমরা অলরেডি দেখেছি যেটা হচ্ছে একটা কিটোন। তাহলে আমরা মনে হয় যে বিক্রিয়াটি সবাই বুঝতে পারছি। এখন বিক্রিয়া বুঝলাম যে কোন যৌগ থেকে তাহলে এই বিক্রিয়াটা হয়েছে। দেখো, উদ্দীপক অনুসারে এক যৌগের গাঠনিক সংকেত নির্ণয় করো। তাহলে আমরা বিক্রিয়াগুলো সম্পূর্ণ করে বুঝতে পারলাম যে উদ্দীপকে যে এক যৌগটা ছিল সেটা হচ্ছে এই যে এই যৌগটা, এটা। তাহলে আমাদের সর্বশেষ আনসার করতে হবে যে উদ্দীপকের যে এক যৌগটা ছিল সেই যৌগটা হচ্ছে 2-ব্রোমো-বিউটেন। তাহলে 2-ব্রোমো-বিউটেনের আমরা সংকেতটা এভাবে লাস্টে দেখাবো। আমি এখানে গঠনের সুবিধার জন্য এখানে H দিয়েছি, বাট তুমি গঠন এভাবে দেখাবে। CH3 CH ব্রোমো একটা সাইডে দেখাবো, তারপরে CH2 CH3, এবং আমরা নাম লিখবো 2-ব্রোমো-বিউটেন। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের 1 নাম্বার কোশ্চেনের आंसर। আসলে এই বিক্রিয়াটাই ইম্পর্টেন্ট, তোমরা বিক্রিয়াটা ভালো করে প্র্যাকটিস করবে বিক্রিয়াগুলো। তো আশা করি যে এই ধরনের বিক্রিয়া যদি অন্য ধরনের কোশ্চেন করে তাও তোমরা পারবে। একটু সামান্য চেঞ্জ করে দিলেও বিক্রিয়াগুলো যদি তোমার ভালো ধারণা থাকে তাহলে তোমাকে কোনোভাবেই আটকাইতে পারবে না। এরপর আমরা দেখব বি এবং জেড যৌগের কেন্দ্রাকর্ষী দ্রুত প্রক্রিয়ায় সক্রিয়তা একই হবে কি বিশ্লেষণ করো। তাহলে উদ্দীপকের গ থেকে আমরা কি পেয়েছি, আমরা গ থেকে কি পেয়েছি বলো? আগের প্রশ্ন, আগের উত্তরের গ থেকে আমরা পেয়েছি যে গ হতে প্রাপ্ত বি যৌগ কি বলতো? বি যৌগ কি ছিল? বি যৌগ ছিল CH3 CHO। আর জেড যৌগ কি ছিল? জেড যৌগ ছিল CH3 C, এখানে CH2, এখানে CH3, অর্থাৎ 2 বিউটানন বা বিউটানন 2। এটা হচ্ছে ইথানল, আর এটা হচ্ছে 2
বিউটানন, বিউটানন অথবা বিউটানন 2। তাহলে উপরেরটা হচ্ছে অ্যালডিহাইড, নিচেরটা হচ্ছে কিটোন। আর দুইটি যৌগই হচ্ছে এখানে কার্বনিল যৌগ। আমরা এটার যদি গাঠনিক সংকেতটা লিখি তাহলে আমাদের বুঝতে মনে হয় সুবিধা হবে। আমরা এভাবে গাঠনিক সংকেত আকারে লিখলাম অ্যালডিহাইডকে। তো আমরা জানি যে এই কার্বনিল যৌগের সক্রিয়তা, কেন্দ্রীয় যে কার্বনিল যৌগ, কার্বনিল যৌগের যে কার্বন পরমাণুর ধনাত্মক চার্জের উপরে এর সক্রিয়তা নির্ভর করে। অর্থাৎ এই কার্বনিল যৌগের ধনাত্মক যে কার্বন পরমাণু ধনাত্মক চার্জের সংখ্যা যার যত বেশি তার সক্রিয়তা তত অধিক হয়ে থাকে, কারণ কার্বন পরমাণুকে সে তত বেশি জোরে হচ্ছে আকর্ষণ করতে পারে বা আক্রমণ করতে পারে। এখন আমরা দেখব যে এই দুইটার মধ্যে কোন কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণ বেশি হয়ে থাকে। হ্যাঁ, তাহলে আমাদের যে প্রশ্নটার উত্তর আমরা করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে এটা মুছে ফেলি, তারপরে আমরা যেহেতু বিক্রিয়ার কাজ আমাদের শেষ, আমরা এদিকে বোঝানোর চেষ্টা করি। এই প্রশ্নেরও আমাদের অ্যান্সার হয়ে গেছে। এখন দেখি যে কোনটি CH3, এখানে হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে বি যৌগ, আর জেড যৌগ হচ্ছে CH3, এখানে হচ্ছে খেয়াল করো এখানে এই কার্বনের দিকে এখানে একটা CH3 গ্রুপ যুক্ত রয়েছে। আমরা জানি যে অ্যালকাইল গ্রুপ যেগুলো কার্বন পরমাণুর দিকে ইলেকট্রন ঘনত্ব ঠেলে দেয়, তো এই ইলেকট্রন ঘনত্ব যদি এই দিকে যদি ঠেলে দেয় তাহলে এর ধনাত্মক চার্জের যে ঘনত্বটা, সেই ধনাত্মক চার্জের ঘনত্বটা হ্রাস পাবে। তো এই কার্বনের ক্ষেত্রে দেখি আমরা এদিক থেকে ইলেকট্রন ঠেলে দেয়, আবার এদিক থেকে ইলেকট্রন ঠেলে দেয়, কারণ এখানে দুই ধরনের অ্যালকাইল গ্রুপ, একটা মিথাইল গ্রুপ রয়েছে এবং এই পাশে একটা ইথাইল গ্রুপ রয়েছে। তাহলে এদিকে রয়েছে একটা মাত্র অ্যালকাইল গ্রুপ আর এটার ক্ষেত্রে রয়েছে দুইটা অ্যালকাইল গ্রুপ। তাহলে এর ধনাত্মক চার্জের ঘনত্ব যতটুকু কমবে, এর ধনাত্মক চার্জের ঘনত্ব তার চেয়ে বেশি কমবে। অর্থাৎ এর ধনাত্মক চার্জ, আমি এখানে যদি কোনো সংখ্যা দিয়ে দেখাই, যে এখানে ধনাত্মক চার্জ ধরো 5 ছিল, +5 ছিল, আর এটাও +5 ছিল ধরো, তো এটা একটা কমাইলে হইলো এখানে 4, আর এটা দুইটা তাহলে কমাইলে হইলো কত 3। তাহলে ধনাত্মক চার্জের প্রবণতা যা বেশি তার সক্রিয়তা বেশি। তাহলে আমরা বলতে পারি যে এর সক্রিয়তা বেশি। আমি এই সংখ্যাগুলো দিচ্ছি জাস্ট বোঝার জন্য, এটা কোনো আমরা নিজেরা বোঝার জন্য এটা ব্যবহার করতে পারি, বাট এই ধরনের সংখ্যা ব্যবহার করা যাবে না। তো তোমরা এটা আশা করি যে বুঝতে পারছো যে এটার ধনাত্মক চার্জ এর চাইতে বেশি, সুতরাং কার্বনিল যৌগের সক্রিয়তা এর চাইতে এটা বেশি হয়ে থাকে। অর্থাৎ বি যৌগের সক্রিয়তা মানে ইথানলের সক্রিয়তা এই বিউটানন 2 এর সক্রিয়তার চেয়ে অধিক হয়ে থাকে। এভাবে তোমরা এই প্রশ্নটার এই যে প্রশ্নটা এটা বিশ্লেষণ করতে পারবে। তো বিশ্লেষণ করে তোমাকে দেখাতে হবে, এবং এই ধরনের কোশ্চেন দেখবে তুমি যে সৃজনশীল কোশ্চেনে বিভিন্ন ধরনের বোর্ডে এই ধরনের কোশ্চেনগুলো হয়ে থাকে। তো এই বিশ্লেষণীয় কোশ্চেনগুলো খুব ইম্পর্ট্যান্ট। তো তোমরা এই ধরনের কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করে সলভ করবে। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা পরবর্তীতে আবারও বোর্ডের কোশ্চেনগুলো সলভ করব এবং আমাদের দক্ষতাগুলো বাড়াবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য।